পার্টিসিপেন্ট তো 9 জন। স্যার আসুন স্যার, আপনি শুরু করে দিন। হ্যাঁ, শুরু তো করতে সময় তো খুবই কম। জি স্যার। দেখি আর 2-1 মিনিট দেখি কয়জন আসে। শুনতে আজকে কি ভয়েস শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কোর্সটা কেমন লাগতেছে তোমাদের? স্যার আপাতত ভালোই লাগছে স্যার। হাই, এখনো তো এখনো ওভারঅল প্র্যাকটিক্যাল প্লাস কনসেপচুয়াল জিনিসগুলো দিচ্ছি, যে ডিজাইনের যে থিওরিটিক্যাল গুলো পড়াবো পরে আর কি। আগে জিনিসটা কি বা কি এগুলো বোঝা প্রয়োজন, তারপরে থিওরিটা যদি পড়াই, ইকুয়েশনস বা অন্যান্য বিষয়গুলো কিভাবে ডিজাইন করতে হবে, এক্সারসাইজ, এগুলো আমরা পরের দিকে যাব। কারা কারা আসে? সাদমান, সাকিব, তারপরে যে তোমাদেরকে সবাইকে তো চিনে মানি, খালিদ আছে, আকিব, নাফিস, বিনতে বোরহান, সুস্মিতা, তানভীর, তারিন। কি রিদ্দিতা আসো নাকি? তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালাম। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আছি। তবে ফ্যামিলি চারিদিকে আক্রান্ত, করোনা অনেকে, বিভিন্ন সমস্যায় চলছে আর কি। তোমাদের ফ্যামিলি সবাই ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এখন তো স্যার কখন কি হয় বলা যায় না, দোয়া করবেন স্যার। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আমরা তাহলে একটু শুরু করি। তাহলে আমরা এখন বলছি যে আসলে আজকের ক্লাসে আমাদের একটা কনসেপচুয়াল পার্টটা, ডিজাইন ফিচার্স অফ PWR and BWR reactors and PP power plant. আমরা আগে কিছু এখানে আমি একটা কনসেপচুয়াল যে সবগুলি জিনিসগুলো কিভাবে কি, আগে তো PWR ফুয়েলের কথা বলছিলাম, অ্যাসেম্বলি কথা বললাম, মডারেটর সব করতে, কিন্তু এখন পুরোপুরি কম্পোনেন্ট গুলো বিষয়ে একটা ফান্ডামেন্টাল ইস্যু ডিজাইনের ক্ষেত্রে, যে আমাদের আসলে স্ট্রাকচারটা জানার প্রয়োজন। স্ট্রাকচারের মাধ্যমে আমরা একটা আইডিয়া নিতে পারবো কোনটা কিভাবে কাজ করে, বা ফিজিক্স আসলে এগুলো দিয়ে আমরা ডিজাইনের মধ্যে কি কি কনসিডারেশন আনবো। তাহলে বিডব্লিউআর পাশাপাশি স্লাইডটা একটু বড় আছে, অত 2-3টা ক্লাস লাগতে পারে আমার মনে হচ্ছে। সেগুলো আমরা চাচ্ছি যে আসলে পার্টটা একটু ভালো করে বুঝিয়ে তারপর আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে যাব, রিঅ্যাক্টিভিটি, কন্ট্রোল, এইসব ইকুয়েশন কিভাবে এক্সারসাইজ করতে হবে, কিভাবে প্যারামিটার গুলো বের করতে হবে, ফিজিক্যাল প্যারামিটার কিভাবে করতে হবে। এই জন্য কিন্তু আগে তো কনসেপচুয়াল জিনিসটা আগে বুঝাইতে হবে, বিষয়গুলো কি কি থাকে। এটা তো অনেক শত শত কম্পোনেন্ট, তাই না? সবগুলো তো কোর যদি দেখি, কোরের বাহিরে আমরা এত কিছু চিন্তা করছি না, কোরের মধ্যেই আমরা থাকতে যাচ্ছি বা কোরের কাছাকাছি থাকতে যাচ্ছি। কোরের বাহিরে রিঅ্যাক্টর বিল্ডিং পর্যন্ত বাহিরে তো অনেক কিছু থাকে, সেগুলো আসলে চিন্তা করা তো অনেক ব্যাপক একটা বিষয়। সেই জন্য পিডব্লিউআর বিডব্লিউআর তোমরা এগুলি জানো, সেগুলোর ব্যাপারে আমরা আজকে এই স্লাইডে বলতে যাচ্ছি। তো ভেরিয়াস ফর রেডিয়েটিভিটি মেটেরিয়াল ইন দ্য রিঅ্যাক্টর, আমরা বলেছিলাম যে 5টা ব্যারিয়ারের কথা মনে আছে তোমাদের? 5টা ব্যারিয়ারের কথা হ্যাঁ, কেউ বলতে পারবো? 5টা, হ্যাঁ 5টা ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার্স, 5টা মনে আছে? Yes, sir. কি কি আছে বলো তো? Pellet, cladding, coolant, pressure vessel, containment. তাহলে এখানে আছে সবগুলো, দেখো তো। Yes, sir. এই ডায়াগ্রামে সব আছে, দেখো কথা বিডব্লিউআর পিডব্লিউআর। আমরা বলছিলাম পিডব্লিউআরটা বাম পাশেরটা আর বিডব্লিউআর রাইট পাশেরটা। তো দুইটার মধ্যে এখানে ক্রস সেকশন দিয়ে দেখানো হয়েছে যে ব্যারিয়ার গুলো 5টা কি, তাই না? এবং বিডব্লিউআর স্ট্রাকচারটা কেমন দেখতে, এরকম দেখো। এখানে আবার আছে, এগুলো আমরা বলবো। কন্টেইনমেন্ট বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখো, হাইটের দিকে দেখো, চিন্তা করো।
তারপরে এগুলো কোনটা কি ধরনের আছে লেভেলিং করা আছে একটু দেখবা। তাহলে এটা হলো ইঞ্জিনিয়ারিং সেফটি ভেরিয়ার্স। এখন আমরা বলবো দুইটা আছে নিউটনিক্স পয়েন্ট অফ ভিউতে ইনহেরেন্ট সেফটি ফিচার্স বলে দেওয়া থাকে। এটা নিউটনিক্স পয়েন্ট অফ ভিউ। আর হলো ইঞ্জিনিয়ারিং, যেগুলো ফিজিক্যাল ব্যারিয়ার ইন্ট্রোডিউস করা থাকে। আর এটা হলো তৈরি হয় সিস্টেমের মধ্যে। এই দুইটা ব্যারিয়ার কি, দুইটা সেফটি ফিচার্স এর নাম কি বলতে পারবা? দেখে বললো, কে আছে দেখে বলতে পারবা? কে আছে যে বলতে পারো? এখানে আরো দুইটা এখানে প্রপার্টির কথা বলা হয়েছে যার মাধ্যমে রিঅ্যাক্টরের রিঅ্যাক্টিভিটি আমরা কন্ট্রোল করতে পারি। হ্যাঁ বলো তো কি আছে দুইটা এখানে? একটা হলো ডপলার ইফেক্ট, একটা হলো বয়েড কোএফিসিয়েন্ট। বয়েড ইফেক্ট, ডপলার ইফেক্ট থেকে আমরা বলেছিলাম লাস্টে, দেখো ডপলার ইফেক্ট কি কাজ করে। ফিশন রিঅ্যাকশন পিডব্লিউ এর উপকার কি, আর বয়েড কোএফিসিয়েন্ট কি? ডপলার ইফেক্টের কথা বলছিলাম যে এটা একটা খুবই মানে সিস্টেমের মানে ফিশন রিঅ্যাকশন যখন ফুয়েলের মধ্যে যখন ভিতরে হয় ফিশন রিঅ্যাকশন হয়, নিউট্রন ইন্টারেক্ট করে ফুয়েলের সাথে, তখন কি হয় স্পিড কার্ভ হয়, একটা রেজোনেন্স তৈরি হয়। রেজোনেন্স ফুয়েলের টেম্পারেচার বাড়ে না কমায়, রিঅ্যাক্টিভিটি বাড়ায় না কমায়, সেই ইফেক্টের নাম হলো ডপলার ইফেক্ট। এর মাধ্যমে রিঅ্যাক্টিভ দেখো অ্যাবজর্পশন বাই ইউরেনিয়াম-238 ইনক্রিজেস। নিউটন অ্যাবজর্পশন করে ফেলে ইউরেনিয়াম-238 অ্যাবজর্ব করলে কি হয় বেশি টেম্পারেচার বাড়বে না কমাবে, এক্ষেত্রে ফুয়েল যাতে সুপার ক্রিটিক্যাল না হতে পারে। সেই ইনহেরেন্ট সেফটি ফিচার্স ডিউ টু নিউটনিক্স। আর তাহলে ইঞ্জিনিয়ারিং সেফটি ভেরিয়ার্স কথা বলি। তাহলে এই যে ডপলার ইফেক্ট এটা একটা হলো বয়েড কোএফিসিয়েন্ট, বয়েড ইফেক্ট। বয়েড ইফেক্টটা কি জানো? কেউ বলতে পারবা হোয়াট ইজ বয়েড ইফেক্ট? বয়েড ইফেক্ট হলো সেই ইফেক্ট যেখানে দেখো লিকুইড আছে, এখানে যে ব্লু স্কাই এর মধ্যে হলো লিকুইড, আর আরেকটা হলো মার্বেলের মতো সার্কেলের মতো হোয়াইট, সেটা হলো স্টিম। আর একটা আসলে লিকুইড। স্টিম লিকুইড একসাথে মিক্সিং হইলে তাহলে কি হয়? তাহলে এখানে ভয়েড তো হলো ভয়েড তৈরি হয় স্টিমের ভয়েড পানির মধ্যে। তো হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি কার বেশি, স্টিমের না লিকুইডের? ডেফিনেটলি লিকুইডের। তার মানে যদি ভয়েড স্টিম তৈরি হয় তাহলে হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি এখানে কি হতে পারে? তাহলে এখান থেকে টেম্পারেচার কি হতে পারে, তারপর রিঅ্যাক্টিভিটি কি অবস্থায় হতে পারে। তার মানে বয়েড কোএফিসিয়েন্ট যদি হয়, ইফেক্ট যদি হয়, সেটা কি হতে পারে? রিঅ্যাক্টিভিটি বাড়বে না কমবে? তো দুটো রেশিও বয়েড মানে একটা টোটাল মিক্সচারের মধ্যে আমার অ্যামাউন্ট অফ ভ্যাপার ডিভাইড বাই টোটাল মিক্সচার, লিকুইড প্লাস স্টিম, সেটা হলো বয়েড কোএফিসিয়েন্ট। তো বয়েড ইফেক্টের ফলে টেম্পারেচার বা কি করে বাড়ে না করে কি ধরনের হয় সেটা ডিক্রিজ করে, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে, সেই কারণে এটা একটা সেফটি এনশিওর করা হয়। তাহলে পিডব্লিউ এর বয়েড কোএফিসিয়েন্ট কোথায় হবে? হট চ্যানেল আছে। আর বিডব্লিউ এর তো বয়লিং রিঅ্যাক্টর, এটা তো বয়লিং এ এটা তো টু ফেজ স্ট্রাকচারই থাকে। আর পিডব্লিউ এর বয়েড ইফেক্ট হতে পারে কারণ হট চ্যানেলে কোথাও কোথাও বয়লিং হয়। হট চ্যানেল তো আছে, সাব চ্যানেলের মধ্যে হট চ্যানেল আছে না, আমরা ফুয়েলের মধ্যে সাব চ্যানেল ফ্লো, যেখানে বেশি পরিমাণ নিউট্রন ফ্লাক্স থাকে জেনারেট হয়, সেখানে বেশি পরিমাণে হিট তৈরি হয়। ওই হিটের কারণে বেশি পরিমাণে হিট যখন হয় তখন কি হয় বাবলস তৈরি হতে, ব্যাপার তৈরি হতে পারে, তখন বয়েড ইফেক্ট আসে। স্যার এটা কি পিডব্লিউ এর কথা বললেন? পিডব্লিউ এর মধ্যে হট চ্যানেলের মধ্যে হয়, আর বিডব্লিউ এর তো হবেই। হট চ্যানেল কি, হট চ্যানেল আমরা পড়াবো হট চ্যানেল ফ্যাক্টর। হট চ্যানেল মানে সব চ্যানেল তো একই পরিমাণ হিট ফ্লাক্স তৈরি হয় না, নিউট্রন ফ্লাক্স হয় না। কোনো সাব চ্যানেলের মধ্যে মানে আমরা বলি যে কিছু বয়লিং ইনসিপেন্ট হয়, মানে স্টার্ট হয়, বয়লিং হয় এবং এটা বিডব্লিউ এর অ্যাভয়েড করা যায় না। সিঙ্গেল ফেজ সবসময় সব সাব চ্যানেলে সিঙ্গেল ফেজ থাকা সম্ভব হয় না। এটা আইডিয়ালি সম্ভব, বাস্তবে সম্ভব নয়। দ্যাটস ওয়াই ওখানেও বয়েড ইফেক্ট তৈরি হয়।
তাহলে বিডব্লিউ এর তো হয়ই, পিডব্লিউ এর হট চ্যানেল গুলো হট চ্যানেলে সাব চ্যানেল গুলাতে সাব চ্যানেল ফ্লো গুলাতে হতে পারে। তাহলে এই দুইটা এফেক্ট হলো, এটাও সেফটি ইস্যু করা হয়। তাহলে ইনহেরেন্ট সেফটি ফিচার্স এ দেখো এখানে দুইটারই আরেকটু বড় আরেকটু ডিটেল বলা হয়েছে যে ডপলার ইফেক্টে বয়েল ইফেক্টে কি ধরনের টেম্পারেচার ডিক্রিজ করা হয়, রিঅ্যাক্টিভিটি কন্ট্রোলে রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল করা যায়, পাওয়ার কন্ট্রোল করা যায়। সেই ইনহেরেন্ট দুইটা সেফটি ফিচার্স অফ লাইট ওয়াটার। ফিজিক্যালি সেলফ কন্ট্রোল মেকানিজম, তোমরা দেখো ফিজিক্যালি সেলফ কন্ট্রোল মেকানিজম, এটা নিউটনের পয়েন্ট অফ ভিউতে যদি বলি এই দুইটা ইফেক্টের কারণে রিঅ্যাক্টিভিটি বা আমাদের বলি পাওয়ার আমরা কন্ট্রোল করি। তাহলে ডিফেন্স ইন ডেপথ কি? এটা যদি আমরা ডিফেন্স ইন ডেপথ হলো মানে ওই যে মাল্টিপল লেয়ার্স ইন্ট্রোডিউস করা। একটা হলো ইঞ্জিনিয়ারিং সেফটি ভেরিয়াস, একটা হলো নিউটনের পয়েন্ট অফ ভিউতে সেফটি ভেরিয়াসের কথা বললাম। তারপরে আরো আছে হলো ডিফেন্স ইন ডেপথ, একটা ডিজাইন করতে গেলে what is called defense in depth, DID, আমরা বলি DID। তাহলে ডিফেন্স ইন ডেপথ আমরা বলছি এটা আর্মি থেকে আসছে শব্দটা, একটা লেয়ার ফিল করলে আরেকটা লেয়ার, একটা বেরিয়ার, একটা ফিল করলে আরেকটা বেরিয়ার, এরকম অনেকগুলো বেরিয়ার তৈরি করতে হবে যাতে রিঅ্যাক্টর সেফটি ভায়োলেশন না হয়, সেফটি ইভেন্ট তৈরি না হয়। সেফটি ইভেন্ট তৈরি হতে পারে বিভিন্ন কারণে, তাই না? আমরা যদি সেফটি লিমিট ভায়োলেশন হলে, টেম্পারেচার বেড়ে গেলে, রিঅ্যাক্টিভিটি বেড়ে গেলে, প্রেসার বেড়ে গেলে, ফ্লো কমে গেলে বা বেড়ে গেলে, বিভিন্ন ধরনের রিঅ্যাক্টর স্ক্র্যাম হতে পারে। স্ক্র্যাম বা না রিঅ্যাক্টর বিভিন্ন ধরনের মানে রিঅ্যাক্টিভিটি তো সবসময় এক থাকে না, ক্রিটিক্যালিটি কি সবসময় এক থাকে? সবসময় স্টেবল থাকে না, বিভিন্ন কারণে কমে যায়, আবার বেড়ে গেলে কতটুকু বেড়ে যাবে সেগুলো অ্যাকসেপ্টেন্স লিমিট ক্রাইটেরিয়া, সেফটি ক্রাইটেরিয়া আছে। তো ওইগুলো থেকে ছোটখাটো ইভেন্ট তৈরি হয়, ছোটখাটো ইভেন্ট থেকে বড় ইভেন্ট তৈরি হতে পারে। সেই ইভেন্টগুলো যাতে না তৈরি হতে পারে তার জন্য বিভিন্ন লেয়ার ইন্ট্রোডিউস করতে হবে ফর ম্যানেজমেন্ট ইন অর্ডার টু ম্যানেজ দ্য ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টস। তাহলে সেটা হলো ডিফেন্স ইন ডেপথ। তাহলে কি কি ব্যারিয়ার আমরা ইন্ট্রোডিউস করতে পারি আমরা ডিফেন্স ইন ডেপথে? একটা হলো যত তাড়াতাড়ি যত পসিবল ছোটখাটো ইভেন্ট গুলোকে অ্যাড্রেস করা, মিনিমাইজ করা, বড় হতে না দেওয়া। বলে না ছোট কোনো লুফা পিট পল থাকলে বড় ধরনের এখান থেকে বড় ধরনের ইভেন্ট তৈরি হবে। তার মানে ছোটখাটো ইভেন্ট থাকতে এটাকে ব্যালেন্স করে ফেলা, অ্যাড্রেস করা, রেমিডিয়াল মেজার নেওয়া, তাহলে ওইটা করা। তাহলে এটা প্রথম দেখতে রিঅ্যাক্টর যখন অপারেশন করা হবে তখন ছোটখাটো ইভেন্ট গুলো যাতে বড় ধরনের ইভেন্ট তৈরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এগুলিকে বলা হয় AOO, anticipated operational occurrences, anticipated operational occurrences, AOO। এই অকারেন্স গুলো রিঅ্যাক্টর অপারেশন করতে গেলে কম বেশি সমস্যা হতেই পারে, কিন্তু এগুলো যাতে বড় ধরনের ইভেন্ট ক্রিয়েট না করতে পারে সেদিকে নজর রাখতে হবে। সেজন্য কি করতে হবে? তাহলে বলছে যে অ্যাবনর্মাল ইভেন্ট, যে কোনো ইনসিডেন্ট হোক অ্যাবনর্মাল ফ্রম দ্য নর্মাল অপারেশন থেকে ডেভিয়েশন হওয়াটা মানে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল থেকে সুপার অ্যাবনর্মাল, মিডিয়াম অ্যাবনর্মাল, লো অ্যাবনর্মাল, হাই অ্যাবনর্মাল, সুপার অ্যাবনর্মাল তৈরি হতো। তাহলে অ্যাবনর্মালের ক্ষেত্রে যে অপারেশনাল অ্যান্টিসিপেটেড অপারেশনাল অকারেন্সেস যেগুলো হতে পারে অনেক ধরনের, যে বলে বললাম যে বিভিন্ন কারণে টেম্পারেচার রিঅ্যাক্টিভিটি বেড়ে যাওয়া, পড়ে যাওয়া, সেফটি লিমিটকে ক্রস করা, সেগুলো হলো ইভেন্ট এখান থেকে অনেক ধরনের হতে পারে। এখন কন্ট্রোল রড স্টাক হয়ে যাওয়া, হঠাৎ করে স্টাক হয়ে গেল কন্ট্রোল রড মেকানিজম, তখন তাহলে এগুলো বিভিন্ন ধরনের ইভেন্ট তৈরি হলো, ফুয়েল হয়ে গেল, ফেল করলো, অপারেশন হঠাৎ করে দেখবো যে এক জায়গায় ফুয়েল ক্র্যাক করলো, ফুয়েল ব্রেক করলো, বলে স্ট্রাকচার ইন্টিগ্রেট হলো। কারণ এখানে হাই টেম্পারেচার প্রেসারে চলে, কুল অ্যান্ড ফ্লো হয়। তুমি মনে করো জেট বিমানের স্পিডের মতো, তুমি বুঝতে পারছো যে একটা প্রাইমারি কুলেন্টের প্রেসার টেম্পারেচার যদি বিডব্লিউ হয়, কত হয়? প্রায় 16-17 মেগাপ্যাসকেল, 320 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রাইমারি কুলেন্ট। এটা প্রেসার, এটা যদি লিক হয় তোমার মনে হয় যে একেবারে বুলেটের স্পিডের মতো যাবে। যদি কোন রকম প্রাইমারি পাইপ ব্রেক করে যদি কোথাও রিলিজ হয় এই স্পিডে, যদি চলে থাকে তাহলে কত স্পিডে চলে, তাহলে কোরের মধ্যে এই ফুয়েল গুলো
3.5 মিটার বা 4 মিটার ফুয়েল রড গুলো আপরাইট থাকা, স্টেবল থাকা। তো ফুয়েল যে কোনো সময় ক্র্যাক করতে পারে, ফুয়েলের ক্ল্যাডিং সারফেস ক্র্যাক করতে পারে, তার মানে এখানে ফিশন যে কোনো স্ট্রাকচার ফেল করতে পারে, সেগুলো ইভেন্ট হতে পারে। তো বিভিন্ন ধরনের ইভেন্ট তৈরি হতে পারে, সেই ইভেন্ট গুলো অ্যাবনর্মাল ইভেন্ট, নর্মাল না। তো এখন কি করতে হবে? প্রিভেনশন অফ অ্যাবনর্মাল ইভেন্ট। ইফ যদি ঘটেও যায়, if abnormal events occur, then mitigate abnormal event, সাথে সাথে মেজার নিতে হবে। প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্ট, যদি অ্যাবনর্মাল ইভেন্ট থেকে তৈরি হবে ইনসিডেন্ট, এখন যদি ইফ তারপরে ইনসিডেন্ট হলো ছোটখাটো ইভেন্ট, আর অ্যাক্সিডেন্ট হলো বড় ধরনের ইভেন্ট। তাই ছোটখাটো ইভেন্ট হলো অ্যাবনর্মাল ইভেন্ট, লো লেভেল, তা বড় ধরনের ইভেন্ট যদি তুমি কন্ট্রোল করতে পারলা না, হয়ে গেল, তারপরে তুমি কি করবা? অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ইফ অ্যাক্সিডেন্ট অকার, দেন মিটিগেশন অফ অ্যাক্সিডেন্ট, তোমাকে মিটিগেট করতে হবে অ্যাক্সিডেন্টটাকে, কত তাড়াতাড়ি মিটিগেট করা যায়। তাহলে যদি মিটিগেট হয়, প্রিভেনশন অফ অ্যাবনর্মাল রিলিজ অফ রেডিওঅ্যাক্টিভিটি, কারণ প্রথম হলো তুমি অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাতে প্ল্যান্টের মধ্যে থাকা যায়, কারণে রিলিজ না হয় এনভায়রনমেন্টে, তোমার সম্পদের ক্ষতি হোক, তোমার প্ল্যান্ট স্টাফ রেডিয়েশন হোক, রেডিয়েশন এক্সপোজ হোক, কিন্তু বাইরের লোকজন যাতে রেডিয়েশন এক্সপোজ না হতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে। কারণ অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাইরে যায় নাই, তারা অ্যাকশন নিচ্ছে, তারা মিটিগেশন প্রসিডিওর ফলো করছে, যার কারণে বাইরে রেডিওঅ্যাক্টিভিটি রিলিজ হয়নি। সেটাও কিন্তু একটা ব্যারিয়ার, মানে একটা রুল থাকে অফ দ্য অপারেটর, কি করতে হবে। ছোটখাটো ইভেন্ট হলে কি করতে হবে, মিডিয়াম হলে কি করতে হবে, বড় ধরনের কি করতে হবে, সেগুলো হলো ডিফেন্সিভ ডেপথ লেয়ার ব্যারিয়ার। সেগুলোর জন্য হিউম্যান ইন্টারভিন, হিউম্যান অ্যাকশন। এখানে ফিজিক্যাল সেট আপ না, ফিজিক্যাল সেট আপ হলো ইঞ্জিনিয়ারিং ব্যারিয়ার 5টা, তারপরে নিউটনিস ব্যারিয়ার 2টা, আর ডিফেন্সিভ ডেপথ হলো হিউম্যান ইন্টারভিন, হিউম্যান রোল, হিউম্যান ফ্যাক্টর, হিউম্যান রোল কি প্লে করবে, আর হিউম্যান এটা করা, এটা করা, ওইটা করা, ওইটা করা, ওইটা করা, যা করলে আমরা অ্যাবনর্মাল ইভেন্ট যাতে না হয় সেটার জন্য ব্যবস্থা নেওয়া। তার মানে অপারেটিং প্রসিডিউর এক্স্যাক্টলি ফলো করে রিঅ্যাক্টর চালানো, অথবা পর্যাপ্ত ট্রেনিং নেওয়া, যেটা না জানবো সেটা ধরবো না, আর যেটা যেভাবে জানি সেটাই কাজ করব, রেগুলার ট্রেনিং নিব, আপডেট হবো, নলেজ আপডেট থাকবে, যথেষ্ট অ্যাড্রেস করবে, কমিউনিকেশন ঠিক থাকবে অ্যামং দ্য অপারেটরদের মধ্যে, কোনো কমিউনিকেশন গ্যাপ থাকবে না, রিটেন প্রসিডিউর ফলো করবে, রেকর্ড কিপিং থাকবে, সেফটি কালচার থাকবে। তাহলে ডিফেন্সিভ ডেপথ মেইনলি সেফটি কালচারের একটা পার্ট, যে এখানে হিউম্যান ইন্টারভিউনের কারণে, হিউম্যানের ইন্টারেকশনের কারণে অনেক ধরনের সেফটি মেজার্স এনশিওর করা যায়, হাই ধরনের ক্যাটাস্ট্রফি থেকে রিঅ্যাক্টর ফ্যাসিলিটিকে নিরাপদে রাখা যায়, যাতে মানুষ বিভিন্ন লেভেলে মানুষের ইন্টারভিউ করতে হবে। ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হতে পারে, কি রোল হতে পারে মানুষের বিভিন্ন পর্যায়ে, সরি, সেই জিনিসটাকে অ্যাকর্ডিং টু দ্য ইভেন্ট হিউম্যান রোলটা প্লে করা প্রপারলি, সেটা হলো ডিফেন্সিভ ডেপথ। তারপরে হলো আমরা বলছি যে সেই জিনিসগুলো, তাহলে এখানে এনাফ সেফটি ডিজাইন মার্জিন থাকতে হবে, ফেল সেফ ইন্টারলক সিস্টেম আছে কিনা সেগুলো, ডিটেকশন অফ অ্যাবনর্মাল ইভেন্ট ডিটেক্ট করতে হবে, অটোমেটিক রিঅ্যাক্টর শাটডাউন সিস্টেম আছে, 3 প্রিন্সিপালস মেথড অফ ফর রিঅ্যাক্টর সেফটি, ইমার্জেন্সি কোল কুলিং সিস্টেম, রিঅ্যাক্টর কন্টেনমেন্ট সিস্টেম, এগুলো তো থাকবে। এগুলো ইমার্জেন্সি কোল কুলিং সিস্টেম, রিঅ্যাক্টর কন্টেনমেন্ট সিস্টেম, কন্টেনমেন্ট আছে, কোল কুলিং সিস্টেম আছে, ইমার্জেন্সি কোল কুলিং সিস্টেম, রেসিডুয়াল হিট রিমুভাল সিস্টেম, তারপর অটোমেটিক রিঅ্যাক্টর শাটডাউন, ইমার্জেন্সি শাটডাউন, নরমাল শাটডাউন সিস্টেম আছে। ডিটেকশন করার সিস্টেম থাকতে হবে, সিসমিক যদি থাকে সিসমিক সেন্সর থাকতে হবে। আবার টেম্পারেচার বেশি হলে, প্রেসার বেড়ে গেলে, এখানে যদি কোনো অক্সিজেন লেভেল বেড়ে যায়, হাইড্রোজেন গ্যাস বেশি বেড়ে যায়, রিলিজ হয় কোথা থেকে, তো সেই জিনিসগুলো ইন্টারনাল ফেল সেফ সিস্টেম থাকতে হবে, সেন্টিমার্জিন থাকবে। তো এইগুলোর সাথে এই ভেরিয়ার গুলো কাজ আছে, ইন্টারফেসিং আছে। তাহলে এখান থেকে 3 মেথডস ফর রিঅ্যাক্টর সেফটি,
একটা হলো শাটডাউন, পুলিং আর কনফাইনমেন্ট। তাহলে শাটডাউন সিস্টেম থাকতে শাটডাউন করতে হবে, এটা তো অপারেটরই করবে। পুলিং সিস্টেম স্টার্ট করাইতে হবে সময় মতো, সেটা অপারেটরই করতে হবে। কনফাইনমেন্ট করতে হবে যাতে বাইরে রিলিজ না হতে পারে। কনফাইনমেন্ট বিল্ডিং ফেটে গেল, যেমন চার্নোবিল আর ফুকুশিমার মতো এক্সপ্লোড হলো, যদি হাইড্রোজেন রিকম্বাইনার থাকতো তাহলে তো কনফাইনমেন্ট বিল্ডিং ফাটতো না। কনফাইনমেন্ট বিল্ডিং ফাটার ফলেই তো জনগণ, রেডিয়েশন মেম্বার অফ দ্য পাবলিক যারা রিঅ্যাক্টর ফ্যাসিলিটির বাইরে থাকে তারা এক্সপোজ হলো, তার মানে রেডিয়েশন মাটিতে চলে গেল, পরিবেশে চলে গেল। আর কনফাইন করতে পারলে উইথিন দ্য কনফাইনমেন্টে যদি রাখা যায় তাহলে মানুষের নিরাপত্তার ঝুঁকি থাকলো। যেমন আমরা কোর ক্যাচার আছে, যদি কোর মেলডাউন হয়, একদম পুরো গলে যায়, তাহলে কি হবে? কোর ক্যাচারের কারণে এটা গ্রিপ করবে, হাউস করবে পুরা মল্টেন ফুয়েলটাকে, স্ট্রাকচারকে, তারপরে যাতে বাইরে না যেতে পারে, মাটিতে পানিতে যাতে মাছ নিয়ে আসতে পারে, তাতে এটা কনফাইনমেন্ট করে ফেলবে। তার মানে এটা গ্রিপ করে ফেললো পরিবেশে যাতে রেডিয়েশন রিলিজ না হয়। তাহলে কনফাইনমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, পুলিং এন্ড শাটডাউন। তারপরে এখানে সেফটি এসুরেন্স, যদি আমরা বলি কনসেপ্ট অফ সেফটি এসুরেন্স অফ এনপিপি, আমরা বলি যে কোয়ালিটি কন্ট্রোল, ইন্সপেকশন, টেস্টিং, তারপর হলো ডিফেন্স ইন ডেভেলপমেন্ট, আমরা বলছি সেফটি কালচার খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তারপরে এডুকেশন এন্ড নলেজ গেইন করা, সবসময় আপডেটেড থাকা সিস্টেম থেকে, কারণ এডুকেশন ট্রেনিং না থাকলে তো সবসময় আপডেট করতে হয়, নলেজ ভুলে যেতে পারে। সে বললে সে রং প্রসিডিউর ফলো করতে পারে, সে ওই ধরনের ইভেন্ট তৈরি হলে সেগুলো সে অ্যাড্রেস না করতে পারে প্রপারলি সঠিক সময়। তাহলে সবসময় তাদেরকে আন্ডার এডুকেশন এন্ড ট্রেনিং এ রাখতে হবে এবং সবগুলো ইন্সপেকশন থাকতে হবে এবং সবকিছু এই সমস্ত বিষয়গুলো আমরা বলছি যে এখানে সেফটি কোয়ালিটি এসুরেন্স এর পার্ট। তাহলে ইন্টিগ্রেটেড সেফটি এসুরেন্স ডিফেন্স ইন ডেপথে যেটা বললাম যে আমরা এখানে যদি এখানে দেখো অফসাইট, ইমার্জেন্সি অফসাইট অ্যাকশন প্ল্যান এটা, অথবা এখানে কাউন্ট ফর সিভিয়ার অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে প্রিভেনশন অফ সিভিয়ার অ্যাক্সিডেন্ট, পোর্ট ড্যামেজ, এটাকে চেষ্টা করতে হবে পোর্টটাকে রক্ষা করতে। তার ফেজ 2 তে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট, মিটিগেশন অফ ইনফ্লুয়েন্স অফ সিভিয়ার পোর্ট ড্যামেজ, পোর্ট ড্যামেজ না হয়। আর যদি সব কিছু হয়ে যায়, যদি অফসাইডে চলে যায় তাহলে ইভাকুয়েশন প্রসিডিউর করতে হবে। কতটুকু ইভাকুয়েট করতে হবে ডিপেন্ডিং অন দা মানে রেডিওঅ্যাক্টিভিটি লেভেল রিলিজ কতটুকু পর্যন্ত দূরত্বে যায়, কারণ ওখানে উইন্ড স্পিড কিরকম, ওখানকার টেম্পারেচার, হিউমিডিটি এগুলো কেমন, সে অনুযায়ী বেসিস করে ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান আছে এবং ওই ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান অনুযায়ী কতটুকু যদি হয়ে যায় কি করবো তাহলে, তা ওটাও কিন্তু হিউম্যান ইন্টারভিন। আরেকটা ডিফারেন্স ইন দ্যাট যে মানুষ আলটিমেটলি তুমি কনফাইন করতে পারলা না, বড় ধরনের অ্যাক্সিডেন্ট ম্যানেজ করতে পারলা না, রিলিজ হয়ে গেল বাহিরে, তাহলে মানুষকে ইভাকুয়েট করে না, ইভাকুয়েশন প্ল্যান থাকতো এবং মানুষকে আয়োডিনের ডোজ দিতে হবে থাইরয়েডে যাতে গ্ল্যান্ডকে ঠিক রাখার জন্য, কারণ আয়োডিন রিলিজ হয় নর্মাল আয়োডিন, তাই না? আয়োডিন, সিজিয়াম এগুলো রিলিজ হওয়া পরিবেশে চলে যায়, তো এগুলো আয়োডিন সরাসরি আয়োডিন খুব মানুষের ইয়ার মধ্যে গ্ল্যান্ডে খুব উইকলি অ্যাটাক করে, খুব স্ট্রংলি অ্যাটাক করে, তখন তারা আক্রান্ত হয়ে যায়। এই জন্য রিঅ্যাক্টরের আশেপাশের লোকদেরকে কি করতে হয়, আয়োডিন ট্যাবলেট রাখতে হয়। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা রেডিয়েশন লেভেল বেড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন তারা ইমিডিয়েটলি আয়োডিন ডোজ তারা খেতে থাকে যাতে ওই আয়োডিন অ্যাটাক না, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন যাতে গ্যাসটা যাতে ঢুকলেও ওই থাইরয়েড গ্ল্যান্ডকে সুরক্ষিত রাখে। কিন্তু আয়োডিন ট্যাবলেট রাখতে হয় তাদের আশেপাশে, এটা ইমার্জেন্সি প্রসিজিওরের মধ্যে এগুলো আশেপাশের লোকজনদেরকে কি করণীয়, তারা যদি ঘটেও যায় তারা তো থাকে, তো তারা তো জানতে হবে, তাদেরকে জানাতে হবে, ইনফর্ম করতে হবে। এই অফসাইড অ্যাকশন প্ল্যানটা হলো এই ইমার্জেন্সি ইভাকুয়েশন যদি হয়ে যায়, হাউ টু ম্যানেজ, হাউ টু ইভাকুয়েট, কোথায় যাবে, কেমনে যাবে, কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে, উইন্ড স্পিড অনুযায়ী উইন্ড স্পিডটা কোন দিকে যাবে না যাবে, কোন দিকে বেশি লোক আহত বেশি ডোজ খাবে, কোন দিকে গেলে কম ডোজ খাবে, এবং বাড়ি ঘর কিভাবে থাকতে হবে, অবস্থান করতে হবে, লকডাউনের মধ্যে কিভাবে থাকতে হবে, সেই বিষয় হলো অফসাইড অ্যাকশন প্ল্যান ম্যানেজমেন্ট সিস্টেম।
যদি হয়ে যায় তাহলে সেটা কি করে ম্যানেজ করতে হবে, সেটাও একটা আমার এসুরেন্স মানে ইন্টিগ্রেটেড সেফটি এসুরেন্স সেফটি ইন্স্যুরেন্সের একটা পার্ট। তারা পদে পদে যত ধরনের রোল প্লে করতে হবে, অফসাইড রুল কি, আবার অনসাইট রুলটা কি হবে, অপারেটর দ্য রুল ফেসিলিটি হবে, কারণ সেফটির মেইন রেসপন্সিবিলিটি গোজ টু দ্য অপারেটর, not regulator, not the state, absolutely on the operator. Operator will do the right things based on the event to minimize the safety concern. তাহলে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। তাহলে এখানে গাইডলাইন, মেইন গাইডলাইন ফর সেফটি এক্সামিনেশন ফর লাইট ওয়াটার রিঅ্যাক্টর, এখানে বলা হচ্ছে যে এখানে সাইট এক্সামিনেশন গাইডলাইন্স, সাইট সেফটি ইভ্যালুয়েশন গাইডলাইন্স, those objective guidelines, safety design guideline, বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, প্রায়োরিটি ক্লাসিফিকেশন গাইডলাইন, এই যে কয়েকটা গাইডলাইন আছে, অনেক ধরনের গাইডলাইন আছে, যে ECCS পারফরমেন্স ইভ্যালুয়েশন গাইডলাইন, মেট্রোলজিক্যাল গাইডলাইন, রিঅ্যাক্টিভিটি ইনিশিয়েটেড ইভেন্ট গাইডলাইন, তাহলে ডোজ টার্গেট ইভ্যালুয়েশন গাইডলাইন, রিঅ্যাক্টর মেটেরিয়াল ইমিশন মেজারমেন্ট গাইডলাইন, ফায়ার প্রোটেকশন গাইডলাইন, সিসমিক ডিজাইন গাইডলাইন, তারপর হলো রেডিয়েশন মেজারমেন্ট গাইডলাইন, অনেক ধরনের গাইডলাইন আছে ডিজাইনের ক্ষেত্রে। এগুলো আমরা সাইটিং থেকে শুরু করে কিভাবে কি করতে হবে সেই গাইডলাইন গুলোর কথা এখানে বলা আছে যে কি করতে হবে একটা ডিজাইনের ক্ষেত্রে। তো সেফটি ডিজাইন গাইডলাইন যদি আমরা বলি এক নম্বরে, গাইডলাইন ওয়ানে কমপ্লায়েন্স টু কোডস এন্ড স্ট্যান্ডার্ড, এখানে একটা নির্দিষ্ট দেশের কোড থাকে, স্ট্যান্ডার্ড থাকে। আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোড আছে, কেমিক্যালের আছে, সিভিলের আছে, মেটেরিয়ালের আছে, সমস্ত কিছু আছে, এগুলো আমার ইন্টারন্যাশনাল আছে। একটা সোসাইটি কোড স্ট্যান্ডার্ডকে তো রেগুলেটরি করবে, অথবা একটা সোসাইটি করবে, মনে করো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সোসাইটি যদি থাকে, তাহলে সোসাইটি থাকে, সোসাইটি অনেক কিছু করে স্ট্যান্ডার্ড করে, তারা অনেক কিছু কনসালটেন্সি সার্ভিস দেয়, তারা অনেক প্রফেশনাল সার্ভিস দেয়, প্রফেশনাল সার্ভিস। তাহলে কোড না হলে বিভিন্ন দেশের কোডকে আমরা ফলো করবো না, আমার হচ্ছে নিজস্ব কোড ফলো করে আমরা কোন গ্রেডের নিউক্লিয়ার মেটেরিয়াল লাগাবো, কোন ধরনের কনক্রিট লাগাবো, কোন ধরনের পাইপ লাগাবো, কোন ধরনের কি করব, কোন গ্রেড ফলো করতে হবে, কোন কোর্স ফলো করতে হবে, কোন স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, মানে ISO ফলো করতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তাই না, কোয়ালিটি গ্রেড আছে, গ্রেড গুলো ইন্টারন্যাশনাল আছে। নিউক্লিয়ারের জন্য বাংলাদেশ কোন কোড ফলো করবে, রেগুলেটরি গাইডেন্সে থাকতে হবে, রেগুলেটরি গাইড করতে হবে। তারা বলবে আমাদের ন্যাশনাল গাইড ফলো করবো, কোড ফলো করবো, স্ট্যান্ডার্ড ফলো করবো না, ইন্টারন্যাশনাল হলে কোনটা করবো, IE এর গাইড ফলো করবো। তারা নর্মালি বলে থাকে যে IE এর গাইডলাইন ফলো করা। IE একটা জেনারেলাইজড কোড স্ট্যান্ডার্ড তৈরি করছে, মানে রিয়েলাইজিং দ্য ডিফারেন্ট স্ট্যান্ডার্ড কোড অ্যাক্রস দ্য কান্ট্রি গ্লোবাল, আবার দ্য গ্লোবাল কমিউনিটির উপর বেসিস করে তারা দেখে তারা একটা স্ট্যান্ডার্ডাইজ করছে যে এটা মেম্বার স্টেট ফলো করতে পারে। যারা নতুন কান্ট্রি, তারা তো কোড নাই, স্ট্যান্ডার্ড নাই, কিছুই নাই, তারা কোন জিনিস ফলো করবে ফর ডিজাইনিং কম্পোনেন্ট, সিস্টেম, স্ট্রাকচার, মেটেরিয়াল। কনসিডারেশন অফ ন্যাচারাল ফেনোমেনা, এখানে আর্থকোয়েক আছে, সিসমিক ডিজাইন গাইডলাইন আছে, যেমন ফ্লাডিং, টাইডাল ওয়েভ, সুনামি, উইন্ড, স্নো এক্সেট্রা, এগুলো ফলো করে আর্থকোয়েক। গাইডলাইন 3 কনসিডারেশন অফ এক্সটার্নাল ইভেন্টস, তার মানে ফিজিক্যাল প্রোটেকশন, যদি এখানে টেরোরিস্ট সিকিউরিটি কনসার্ন, তোমরা জানো সিকিউরিটি করছো যে এখানে যদি কোনো এরোপ্লেন ক্রাশ করে, তাই না, বিভিন্ন ধরনের ইয়া হতে পারে, সিকিউরিটি এক্সটার্নাল ইভেন্ট। তারপরে আছে হলো ইন্টারনালি জেনারেটেড মিসাইলস, সরি, ইন্টারনালি জেনারেটেড মিসাইলস মানে হলো টারবাইন যদি কোনো কারণে ফেল করে, টারবাইন দ্য হাইলি রোটেটিং স্পিড, এটা যদি কোনো কারণে ব্রেক করতে পারে অনেক ধরনের সিস্টেম। টারবাইন যদি কোনো ব্লেড ভেঙে যায়, হঠাৎ করে ব্লেড ভেঙে গেলে, ফেল করলো, হাইলি রোটেটিং স্পিড, বা কোনো শ্যাফট কিছু কলাপস করলো, হঠাৎ যে কোনো যদি ফেল করলো, তাহলে অন্য সিস্টেম গুলোর মধ্যে এফেক্ট আসবে, একটা অন্য ধরনের ঘটনা, দুর্ঘটনা, বড় ধরনের ইভেন্ট তৈরি হতে পারে, অ্যাক্সিডেন্ট। সেটা দেখতো ইন্টারনালি জেনারেটেড মিসাইলস মানে ফ্রম টারবাইন, হাইলি রোটেটিং কম্পোনেন্টস থেকে যে ধরনের কনসিকুয়েন্স হতে পারে। তাহলে ফায়ার প্রোটেকশন থেকে প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর যখন ইউকে বানিয়েছিল, ওটা কিন্তু ফায়ার ডিটেকশন, ফায়ার প্রোটেকশন, ফায়ার ইয়ে হয়েছিল, আগুন ধরেছিল, আগুনের থেকে কিন্তু রিঅ্যাক্টর অ্যাক্সিডেন্ট, মেলডাউন হয়েছিল, অ্যাক্সিডেন্ট। তাহলে সেটা থেকে ওয়াশ রিপোর্ট তৈরি হয়েছিল, ওয়াশ 740 আর 740, তারপর 7400 ওয়াশ রিপোর্টে থেকেই তখন বলছে যে অ্যাক্সিডেন্ট যদি কি ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে,
অ্যাক্সিডেন্ট লেভেল হলে কি ধরনের মানুষ কনসিকুয়েন্স হতে পারে, মানুষ এফেক্টেড হতে পারে, ইকোনমিক ক্ষতি হতে পারে, সেটা একটা কাল্পনিক অ্যাক্সিডেন্ট চিন্তা করে সে রিপোর্টে অ্যানালাইসিস করছে যে অ্যাক্সিডেন্ট যদি কি লেভেলে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং কি মেজার নেওয়া উচিত, সেফটি লেভেল মেজার নেওয়া উচিত ডিজাইনের ক্ষেত্রে সেগুলো। তাহলে ফায়ার হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে এখানে দেখো যদি 4 নম্বরের যদি গাইডলাইনে যেটা আমরা বলছি এখানে রোটেটিং টারবাইন মিসাইলের ক্ষেত্রে বলছিলাম, টারবাইন মিসাইল এটা যদি হয় কোথায় কি হতে পারে, কোন জায়গার সাথে সে কানেক্টেড এবং কিভাবে কানেক্টেড এবং কি ধরনের ঘটনা ঘটতে পারে। প্রাইমারি পাইপ ব্রেক হতে পারে, তাহলে পানি চলে যাবে, কুলেন্ট চলে গেলে কুলেন্ট ক্রাইসিস হবে, ক্রাইসিস হলে রিঅ্যাক্টিভিটি কোথায় যাবে, সুপার রিঅ্যাক্টিভিটি হবে, তাহলে এখান থেকে ফুয়েল মেলডাউন হতে পারে। ফুয়েল মেলডাউন হলে কোর মেলডাউন হতে পারে, কোর থেকে বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বা কনসিকুয়েন্স তৈরি হতে পারে। তাহলে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি ধরনের করতে পারে। পাম্প আছে টারবাইন আছে। পাম্প ওরা ভেরি হাই স্পিড, একটা পাম্পের সাইজ হলো 15 মেগাওয়াট প্রাইমারি কুলেন্ট পাম্প। বুঝতে পারছে কত কত ক্ষমতা পাম্পগুলো যদি হঠাৎ করে ফেল করে বা টারবাইন যদি হঠাৎ করে ফেল করে তাহলে কি ধরনের ঘটনা ঘটতে পারে। সেফটি ডিজাইন গাইডলাইন্স যদি দেখি, একটা এনভায়রনমেন্টাল conditions for equipment, safety related equipment inside containment shall be available even in the local condition. Loss of coolant accidentally. Sharing facility. If a safety related equipment is shared between reactors, it shall not influence to safety. তাহলে emergency cooling system shall not be shared between reactors. এখানে বলা আছে কিছু যে কোটা শেয়ার করতে হবে, শেয়ার রেসপন্সিবিলিটি থাকবে। তাহলে man machine interface, proper measures to prevent human errors shall be provided. Reliability of safety facility, redundancy or diversity or independency থাকতে হবে। তোমার ডিজাইনে redundancy অথবা diversity অথবা independency, যে শেয়ার কোনটা থাকবে, কোনটা শেয়ার রেসপন্সিবল শেয়ার মানে থাকবে না। কতগুলো তো শেয়ার ছাড়া উপায় নেই, কতগুলো আছে শেয়ার ছাড়াও করা যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট রাখা, শেয়ার করলে কিছু জায়গায় সমস্যা, একটা বললে একটা জন টারবাইনের সাথে শেয়ার আছে, একটা জায়গায় ঘটলে সব কত জায়গায় সে নক করবে। যতগুলো আছে যেগুলো শেয়ার করা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট করা যায়, সেটা করতে ডিজাইন করতে হবে। এবং ডাইভার্সিটি এবং মাল্টিপল কন্ট্রোল সিস্টেম রাখা, ব্যারিয়ার সিস্টেম ইউজ করা, এগুলো রিডান্ডেন্সি, ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই। এবং আরেকটা হলো বলছে এখানে, তারপর দেখো এখানে আছে রিলায়েবিলিটি অফ সেফটি ফ্যাসিলিটিস, রিডান্ডেন্সি ও ডাইভার্সিটি, ইন্ডিপেন্ডেন্সি। এখান থেকে বলা হয়েছে যে কোনটা রিডান্ডেন্ট, কোনটা ডাইভার্সিটি, কোনটা ইন্ডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট। এটা তোমরা দেখতে পাচ্ছ, ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই সিস্টেম বা ইমার্জেন্সি ডিজেল জেনারেটর, ইমার্জেন্সি ডিজেল একটা প্রেসার ভেসেল এটা হয়, তাহলে কিভাবে করতে হবে, তাই না? এখানে রিডান্ডেন্ট, তাহলে এখানে ডাইভার্স, কিভাবে করো এখানে ইন্ডিপেন্ডেন্ট, এখানে নট ইন্ডিপেন্ডেন্ট, এখানে হলো ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা বিডব্লিউ যদি দেখি যে এখানে বিডব্লিউ দেখো কোথায় কন্ট্রোল রড নিচের দিকে, উপর দিকে কন্ট্রোল রড থাকবে, বিডব্লিউ এর প্রেসারাইজার থাকবে, স্টিম জেনারেটরটা দেখো ভিতরে, কনডেনসেশন পাম্প আর কুলেন্ট পাম্প, প্রাইমারি কুলেন্ট পাম্প এর ভিতরে দেখো, রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট বিল্ডিং এর ভিতরে, কন্টেইনমেন্ট বিল্ডিং এর স্ট্রাকচার কি দেখো, পিডব্লিউআর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্টিম জেনারেটর, এটা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, রিঅ্যাক্টর কোর প্রেসারাইজার কাজ কি তোমরা জানো, স্টিম জেনারেটর থেকে ইয়ে করেন। তাহলে এখানে প্রাইমারি কন্টেইনমেন্ট বিল্ডিং, তাহলে বিডব্লিউআর দেখো কন্ট্রোল রড নিচের দিকে, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল এবং দুইটা জেট পাম্প, এই দুইটা পাম্প মানে প্রাইমারি রিসার্কুলেশন পাম্প দুইটা, আর কন্টেইনমেন্ট বিল্ডিং স্ট্রাকচারটা দেখো কিভাবে সে আছে, কি ধরনের স্ট্রাকচারে থাকে বিডব্লিউআর রিঅ্যাক্টর। তাহলে আমরা স্ট্রাকচার এখানে কম্পোনেন্ট, এখানে স্টিম জেনারেটর নাই, তাই না? এখানে সরাসরি এটা রিঅ্যাক্টর ইটসেলফ, কোরটা ইটসেলফ ওয়ার্ক অ্যাজ এ স্টিম টারবাইন আর স্টিম জেনারেটর, এখানে যেহেতু বয়লিং হয় সরাসরি। এই ক্ষেত্রে আমরা যদি একটা প্রশ্ন করি তোমাদেরকে, আমরা তোমাদের র্যাঙ্কিং সাইকেল পড়ছো, একটা হলো বিডব্লিউ ইউজ করা হয়, পিডব্লিউ ইউজ করা হয়।
কোন টেকনোলজিতে র্যাঙ্কিং সাইকেলটা ডাইরেক্ট ইউজ করা হয় এবং কোন টেকনোলজিতে র্যাঙ্কিং সাইকেল ইনডাইরেক্ট ইউজ করতে হয় তো বলতে পারবা এখানে ইয়া আছে নাকি কে কে আছে আজকে তো দেখি 23 জন সাদিয়া আছে সাদিয়া তুমি আসো হ্যাঁ নাই সানুরিতা আছে জি স্যার হ্যাঁ বলো তাহলে তুমি বলো তো যে ইয়াতে ডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল কোন রিঅ্যাক্টর টেকনোলজিতে ডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল ইউজ করা হয় আর কোনটাতে ইনডাইরেক্ট কোন রিঅ্যাক্টর টেকনোলজিতে ইনডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল ইউজ করতে হয় ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল তোমরা তো র্যাঙ্কিং সাইকেল করেছো নাকি সানুরিতা র্যাঙ্কিং সাইকেল করেছো হ্যাঁ স্যার ফার্স্ট ইয়ারে পড়েছি কেন ফার্স্ট ইয়ারে র্যাঙ্কিং সাইকেল করছো ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে হ্যাঁ ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে র্যাঙ্কিং সাইকেল করেছো আমরা র্যাঙ্কিং সাইকেল তো সেকেন্ড ইয়ারে আসবে না এনিওয়ে সেকেন্ড ইয়ারই তো পড়ছি আলতাফটা পড়াইছে হ্যাঁ সেকেন্ড ইয়ারে আসবে ফার্স্ট ইয়ারে আসবে কেন এখন র্যাঙ্কিং সাইকেলের মধ্যে কি আছে আমরা দেখি যে কি হয় টু ফেজ স্ট্রাকচার আছে তাই না এখানে লিকুইড থেকে স্টিম হয়ে আবার টারবাইনে যায় টারবাইন থেকে তারপরে জেনারেটর থেকে পাওয়ার তৈরি করে তো রিঅ্যাক্টর সিস্টেম তো স্টিম হলো র্যাঙ্কিং সাইকেল একটা আউটপুট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডো রিঅ্যাক্টর আছে পিডব্লিউ বিডব্লিউ তো এই যে একটা র্যাঙ্কিং সাইকেল কি ধরনের ইউজ করা হয় একটা ডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেলটা কিভাবে ইউজ করা হয় আরটা হলো ইনডাইরেক্টলি ইউজ করা হয় র্যাঙ্কিং সাইকেল র্যাঙ্কিং সাইকেল তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করে তাই না যে স্টিম সাইকেল পাওয়ার প্ল্যান্ট গুলোতে তো এখানে তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো স্টিম সাইকেল পাওয়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এখানে র্যাঙ্কিং সাইকেল ইজ দ্য only the main thing to generate power তাহলে র্যাঙ্কিং সাইকেলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল ইনডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল দুইটা টেকনোলজিতে কখন ব্যবহার করে কোনটাতে ব্যবহার করে ডাইরেক্ট স্যার এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলো স্যার তখন কি হ্যাঁ শুনতে পাচ্ছ জি স্যার বলো তাহলে স্যার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সাইকেল কোনটার ক্ষেত্রে বলো স্যার যেটাতে ওপেন কোনো ওয়াটার বডিতে ওয়েস্ট মানে সার্কুলেটিং ওয়াটারটা একদম ডাম্প করে দেয় এখন দেখো তোমাদের এগুলো খুবই ভেরি ক্লিয়ার করা হচ্ছে আমাদের আসলে পিডব্লিউ রিঅ্যাক্টরে কি প্রাইমারি সার্কিটে কি কোনোদিন স্টিম হয় পিডব্লিউ এর প্রাইমারি কুলেন্ট কি স্টিম হয় কিনা সেকেন্ডারি কুলেন্ট স্টিম হয় রাইট জি স্যার তার মানে কি সেকেন্ডারি কুলেন্ট স্টিম হয় প্রাইমারি কুলেন্ট সিঙ্গেল ফেজ থাকে সেখানে সিঙ্গেল ফেজ তো র্যাঙ্কিং সাইকেলের পার্ট না তার মানে রিঅ্যাক্টর কোরের মধ্যে কখনো ডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল ইউজ করে না মানে কোরের মধ্যে রিঅ্যাক্টর কোরের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে এখানে দেখি এখানে কখনো এখানে সিঙ্গেল ফেজ থাকে সব সময় এখানে কোনো সিঙ্গেল ফেজ মানে কি প্রেসারাইজার এই যে প্রাইমারি কুলেন্টের আউটলেট প্রাইমারি কুলেন্ট ইনলেট রিঅ্যাক্টরের মধ্যে রিঅ্যাক্টর গেল তারপর স্টিম জেনারেটর যাচ্ছে এখান থেকে না স্টিম জেনারেটর এটা হলো সেকেন্ডারি ইনডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল ফর পিডব্লিউ রিঅ্যাক্টর যেটা সেকেন্ড স্টেজে হিটটা কনভার্ট হচ্ছে প্রথম প্রাইমারি কুলেন্ট হিট নিচ্ছে দেন সেকেন্ডারি কুলেন্ট যখন ঢুকে স্টিম জেনারেটরে তখন প্রাইমারি কুলেন্ট কনভার্টেড ইনটু স্টিম প্রথম ইন্ডিয়ারে প্রাইমারি কুলেন্ট হয় না সেকেন্ডারি কুলেন্ট স্টিম তৈরি হয় স্টিম হয় যেহেতু লো প্রেসার লো টেম্পারেচার থাকে তাই না সেকেন্ডারি কুলেন্ট যেটা যাচ্ছে দিক দিয়ে স্টিম জেনারেট ঢুকতেছে এটা স্টিম হয় আর প্রাইমারি কুলেন্ট আবার ব্যাক করে সিঙ্গেল ফেজে আবার এদিকে চলে সবসময় ঘুরে থাকে মানে এখানে র্যাঙ্কিং সাইকেল প্রাইমারি কুলেন্টের মধ্যে কোনো সুযোগই থাকছে না since it is holding the single phase coolant কিন্তু সেকেন্ডারি কুলেন্টটা যখন যাচ্ছে কুলেন্ট যখন সেকেন্ডারি লো প্রেসার টেম্পারেচারে সেকেন্ডারি কুলেন্ট স্টিম জেনারেটর ঢুকে আর ইনডাইরেক্ট কন্ট্যাক্টটা থাকে প্রাইমারি কুলেন্টে তখন সেকেন্ডারি কুলেন্টটা ইয়া হয় স্টিম হয়
সেই স্টিমটা যাচ্ছে টারবাইনে। তার মানে এটা হলো ইনডাইরেক্ট। প্রথম প্রাইমারি সার্কিটে সিঙ্গেল ফেজ থাকার কারণে এখানে কোনো র্যাঙ্কিং সাইকেল ইউজ হচ্ছে না। র্যাঙ্কিং সাইকেল মানে তো হলো টু ফেজ, কুলেন্ট যাবে, স্টিম হবে, আবার কন্ডেন্সেট করবে, তাই না? তো সেটা তো র্যাঙ্কিং সাইকেল অ্যাপ্লিকেশন। তাহলে র্যাঙ্কিং সাইকেলটা হচ্ছে হলো সেকেন্ডারি কুলেন্টের, দেড়শো এটা ইনডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল। আর প্রাইমারি যখন বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের ক্ষেত্রে দেখো যে ওয়াটারটা ঢুকছে প্রাইমারি ওয়াটার, এটা সরাসরি রিঅ্যাক্টরে ঢুকছে, এটা স্টিম হচ্ছে, স্টিম হয়ে তারপরে টারবাইনে যাচ্ছে। তার মানে এটা সরাসরি ইউজ করতেছে boiling water reactor direct Rankine cycle. That's why it is called direct Rankine cycle for the boiling water reactor. For the PW reactor, it is called indirect Rankine cycle. তোমরা কি এখন বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি স্যার। ঠিক আছে, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি ক্যান্ডু হয়, ফার্স্ট ব্রেড রিঅ্যাক্টর, গ্যাস কুল রিঅ্যাক্টর হয়, তাহলে র্যাঙ্কিং সাইকেল তো তাহলে যদি আমরা করি কোনটার ক্ষেত্রে র্যাঙ্কিং সাইকেল পারফরমেন্স কি, আমরা একটা পাওয়ার প্ল্যান্টের পারফরমেন্স নির্ধারণ করি র্যাঙ্কিং সাইকেল দিয়ে, মানে এফিসিয়েন্সি নির্ধারণ করি, থার্মাল এফিসিয়েন্সি, তাই না? সবকিছু ক্যালকুলেশন করি র্যাঙ্কিং সাইকেল দিয়ে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি মেইন স্পেসিফিকেশন পিডব্লিউ দেখি, তাহলে রেফারেন্স একটা দুটা পাওয়ার প্ল্যান্টের কথা বলা হয়েছে জাপানে, ওনার একটা হলো কানসাই, একটা হলো টোকিও ইলেকট্রিক কোম্পানি, সাপ্লাই হলো মিৎসুবিশি, তোশিবা হিটাচি। পিডব্লিউ করে হলো জাপানি মিৎসুবিশি, আর হলো বিডব্লিউ করে তোশিবা হিটাচি। স্যার আছে ক্লাস টাইম শেষ। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে কোনো কোশ্চেন তোমাদের আছে? আমি যেটা পড়াচ্ছি এবং এটার মধ্যে কয়েকটা স্লাইড, আরো অনেক স্লাইড আছে, আমার মনে হয় 2-3টা ক্লাস লাগবে এটার ক্ষেত্রে তোমাদের ধারণাটা গুলো ক্লিয়ার করার জন্য। অনেক কিছু আলোচনার বিষয় আছে, তারপরে আমরা থিওরি পয়েন্টে যাবো। থিওরিক্যাল ভিউ পয়েন্ট, ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল কিছু আছে, বা রিঅ্যাক্টিভিটি হোক, পাওয়ার কন্ট্রোল হোক, তাই না, থার্মাল হাইড্রোলিক্স হোক, এই বিষয়গুলো আমরা পড়াবো। তাহলে এখন তোমাদের কি কোনো আজকাল লেকচার ফলো করতে কোনো অসুবিধা হয়েছে?